শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। একদিনের রংপুর সফরে বিরোধী দলীয় নেতা। সচিবালয়কে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনছে সরকার। বিএনপির প্রস্তাবে সমাধান দেখছে না জামায়াত। এবং ক্রিকেটে বিপ্লব ঘটাতে যাচ্ছে সৌদি আরব। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি সুমি আহসান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। এদিন তিনি দুটি খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনে জেলা জুড়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। তাকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তারেক রহমানের এ সফরকালে চাঁদপুরবাসীর পক্ষে জেলায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অর্থাৎ ইপিজেড স্থাপন, মেঘনাপাড়ের 60 কিলোমিটার স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রেস ব্রিফিং এ এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক। একদিনের সফরে রংপুরে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে তিনি জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের আয়োজিত উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে যোগ দেন। এর আগে শুক্রবার সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মডেল কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর 3 আসনের এমপি মাহবুবার রহমান বেলাল, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সচিবালয়কে এবার আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে বসানো হচ্ছে এআই চালিত স্মার্ট সিসিটিভি, উন্নত স্ক্যানিং ব্যবস্থা ও সময় সীমা ভিত্তিক ডিজিটাল পাস সিস্টেম। সরকারের দাবি, অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকানো, সন্দেহভাজনদের শনাক্ত করা এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই কঠোর উদ্যোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবার কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হচ্ছে গোটা সচিবালয়। ক্ষমতা গ্রহণের পর সচিবালয়ের চিত্র পাল্টে দেওয়ার যে উদ্যোগ নিয়েছিলেন তারেক রহমান, তারই অংশ হিসেবে এবার কড়া নজরদারিতে থাকবে গোটা সচিবালয়। স্থাপন করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গোয়েন্দা। মূলত সচিবালয়ে অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক নজরদারি ও অবৈধ পণ্য কিংবা বিপজ্জনক যন্ত্র নিয়ে প্রবেশ ঠেকাতেই পুরো নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কাঠামোতে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ করে কেন এই তোড়জোড়? মূলত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব রকমের দাবি আদায়ের জন্য যখন তখন সচিবালয় ঘেরাও করত একদল। এই আন্দোলনকারীরা অনেক সময় সচিবালয়ের ভেতরেও ঢুকে পড়ত, অথচ একটা দেশের প্রাণ হচ্ছে এই সচিবালয়। তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রথমেই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু কিভাবে সম্ভব হবে সেটা? এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সচিবালয়ের প্রবেশের পাস ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, নতুন এই নিরাপত্তা ব্যবস্থার আওতায় সচিবালয়ে প্রবেশকারী প্রতিটি যানবাহনে উন্নত মানের স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হবে। কোনো মাদক বা অস্ত্র থাকলে সাথে সাথেই সেটা ধরা পড়বে। এর আগে বাংলাদেশে এমন স্ক্যানিং ব্যবস্থা আর কোথাও ব্যবহার করা হয়নি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বসানো হবে 100 কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর আধুনিক সিসিটিভি ক্যামেরা। এই এআই নির্ভর গোয়েন্দার কথাই প্রথমে বলছিলাম। এই সকল এআই নির্ভর সিসিটিভি ক্যামেরা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণে সহায়তা করবে। নিরাপত্তা ব্যবস্থায় আরো নতুনত্ব আছে। দর্শনার্থীদের জন্য যে পাস ইস্যু করা হবে সেটা এখন থেকে সময়সীমার পর আর কার্যকর থাকবে না। ফলে একজন দর্শনার্থী চাইলে নির্দিষ্ট সময়ের 1 মিনিট পরও আর সচিবালয়ে অবস্থান করতে পারবে না। এতে অনিয়ন্ত্রিত প্রবেশ কমার পাশাপাশি নিরাপত্তা নজরদারিও কার্যকর হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বর্তমান সরকার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যক্রম সচিবালয় কেন্দ্রিক হওয়াতে এখানে নিরাপত্তা ব্যবস্থাকেও আরো শক্তিশালী, আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কেবল নিরাপত্তা ঝুঁকি কমবে না, বরং প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রকে আরো সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালনা করা সম্ভব হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।
অষ্টাদশ সংশোধনীর জন্য বিএনপি যে সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছে তাতে সমাধান দেখছে না জামায়াতে ইসলামী। গণভোট অনুযায়ী সংস্কার হবে এই প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে অংশ নিতে চায় না জামাত। একই অবস্থান এনসিপিরও। দল দুটির 11 দলীয় ঐক্যের ভাষ্য, গণভোট বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া কমিটিতে অংশগ্রহণ হবে বিএনপির অবস্থানকে বৈধতা দেওয়া মাত্র। আবার সংখ্যালঘু 11 দলের কোনো দাবি পূরণ হবে না, যা জোটের এতদিনের রাজনৈতিক অবস্থানকে নষ্ট করবে। এর চেয়ে গণভোটের ফলাফল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে অব্যাহত রাখা রাজনৈতিকভাবে লাভজনক হবে। তবে এখনই কমিটি বর্জনের ঘোষণা না দিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কার্যক্রম সারা বছর চালু রাখতে চায় নির্বাচন কমিশন। আগামী 18 মে এ সংক্রান্ত একটি সভা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। সভায় ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব বা সুপারিশ প্রণয়ন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AHM আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বার্তা থেকে এ তথ্য জানা গেছে। মাঝে মধ্যে জীবিত থাকা অবস্থায় অনেকের নাম মৃতদের তালিকায় চলে আসে, কিন্তু এনআইডি দিয়ে কোনো কাজ করতে যাওয়ার আগে ওই নাগরিক বা তার পরিবার কিছুই জানতে পারছেন না। জানার পর তাকে আবার জীবিত হতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই নাগরিকের ভোগান্তি ছাড়া এই কার্যক্রম কিভাবে আরো সহজ করা যায় সেই রাস্তা খুঁজছে কমিশন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী AM মাহবুব উদ্দিন খোকন, আর সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। নির্বাচনে 14টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে 13টিতে। অপরদিকে জামাত সমর্থিত প্যানেল পেয়েছে 1টি পদ। এর আগে দুদিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে 4048টি। ময়মনসিংহে চুরি হওয়া মোটরসাইকেল সহ 28 মামলার আসামি ফ্রিডম মানিক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। ভোরে গৌরীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে PBI এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, 29 এপ্রিল সন্ধ্যায় নগরীর হেরা মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে একটি চক্র। পরে সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির পরিচয় নিশ্চিত করে তথ্য প্রযুক্তির সহায়তায় ফ্রিডম মানিক, মোস্তাফিজ ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ। নিত্যপণ্যের বাজারে আগুন, দিশেহারা সাধারণ মানুষ। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। কেউ বলছেন সংসার চালানোই কঠিন হয়ে গেছে, অন্যদিকে বিক্রি কমে যাওয়ায় লোকসানের অভিযোগ ব্যবসায়ীদেরও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের সাধারণ মানুষের জন্য মহাবিপদ, মাঠে মারা পড়বো। ব্যবসার পরিস্থিতি খুব ভালো, ডেইলি লস হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় দিশেহারা সাধারণ মানুষ। বাজারে গিয়ে হিসাব মিলছে না অনেকেরই। আমাদের সাধারণ মানুষের জন্য মহাবিপদ, মাঠে মারা পড়বো। সবজি একবার অতিরিক্ত দাম চাইতেছে, এত দাম হলে কি নেওয়া যায়? বাজারে আগের তুলনায় অনেক বেশি সবজির দাম, ঠিক আছে। ক্রেতাদের অভিযোগ, আয় বাড়েনি কিন্তু প্রতিদিন বাড়ছে খরচ, সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। সব জিনিসের দাম বেশি ভাই, কোন জিনিসের দাম কম? ডিম থেকে শুরু করে সব জিনিসের দাম বেশি। আমরা তো চাইছিলাম যে জিনিসের দাম এখন কমবে, কিন্তু দাম কমছে না। আমরা তো কিনে খাইতে পারি, ব্যবসা বাণিজ্য করে, এখন সাধারণ মানুষ যারা একবারে নিম্ন শ্রেণী তারা তো কিছু করে খাইতে না। আপনার সবকিছুরই তো দাম বেশি। এমন তো না যে দাম বাড়ার পাশাপাশি আমার বেতন বেড়েছে, আয়ের উৎস বেড়েছে, তা তো না। সেই বিবেচনায় কষ্টই হয়ে যাচ্ছে আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের জন্য। হ্যাঁ, মাছ আগে যা কিনতাম মনে করছে তার চাইতে এখন কম কিনতে হয়, তো আরো কমায় খেতে হয়। ছেলে পেলে চাহিদা মিটাতে পারি না, ছেলে পেলে ওই ঝগড়া করে, রাগ করে যে একটু খাবো না, এত কম কেন, এগুলো বলে আর কি। তারপরেও বোঝায় সোজা নিতে হয়। যে তেলের যে দাম বেড়েছে সেটাতে যে রেশিওতে দাম বেড়েছে, জিনিসের দাম ওই রেশিওতে 3 গুণ বেশি বেড়েছে। এটা একটা অজুহাত, এটা আমার ব্যক্তিগত মত। এইখানে কিন্তু সরকারের নজরদারির জায়গা, যে আমি তেলের দাম কত বাড়িয়েছি আর একটা ট্রাকে কতটা জিনিস আসে, তাহলে পার কেজিতে কত টাকা বাড়া উচিত। কেউ বলছেন এভাবে চলতে থাকলে না খেয়ে থাকার পরিস্থিতি তৈরি হবে। কেনার মতন আমগো মতন গরিব মানুষের এরকম সামর্থ্য নাই।
অন্যদিকে ব্যবসায়ীরাও স্বস্তিতে নেই। বিক্রি কমে যাওয়ায় অনেক দোকানদার প্রতিদিন লোকসানের মুখ দেখছেন। একজন ব্যবসায়ী জানান, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, ডেইলি লস হচ্ছে। ব্যবসার পরিস্থিতি খুব ভালো, ডেলি লস হয়, তা বুঝেন নাই? আপনার যে এই যে এত দাম সবজির, কয়জনে মনে করেন কিনতে পারে? ডাল আলুর ভর্তা দিয়ে অনেক সংসার চালায়, ডিম দিয়ে, এগুলোর দামও বাইরে যাবো যে পরিস্থিতি সবজির বাজারে। আপনার এত যদি দাম হয় তো কয়জনে কিনবে? আপনি যা লাগবো 2 কেজি, হ্যাঁ না 250 গ্রাম, আধা কেজি। মানুষের, আমার ইনকাম 500 টাকা, সংসারে খরচ লাগে 700 টাকা, অনেক 200 টাকা করতে চুরি করবো? চুরি ছাড়া তো হত নেই, অনেক কি করবো? অবস্থা খুবই খারাপ। সাধারণ মানুষ ও ব্যবসায়ী দুপক্ষই এখন চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। নিউজ ডেস্ক, সোনালী নিউজ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকায় এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে টানা 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে আনিসুজ্জামান নামে এক মধ্যবয়সী ব্যক্তিকে মারধর ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে। শুক্রবার সকালে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। গত বুধবার সকালে ভুক্তভোগী মোহাম্মদ আনিসুজ্জামান এই ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে হামিমের 3 নম্বর গেট এলাকার বিপুল ভিলা তালেবের বাসার নিচে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্ত্রী পাখি বেগম বলেন, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, ফিটিংবাজ ও খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এই ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক আমিনুর বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক বৈঠকে তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তারা দুজনেই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমরা অনেক জটিল সমস্যার সমাধান করেছি, যেগুলো অন্য কেউ হয়তো সমাধান করতে পারত না। এছাড়া রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক বাণিজ্য নিয়েও তিনি বেশ ইতিবাচক মন্তব্য করেছেন। ট্রাম্প দাবি করেছেন, চীনের সঙ্গে তিনি দারুণ বাণিজ্য চুক্তি করেছেন। এবারে খেলার সংবাদ। ফুটবল, গলফের পর এবার ক্রিকেটেও বিপ্লব ঘটাতে যাচ্ছে সৌদি আরব। আইপিএল এর আদলে সৌদি আরবও প্রবেশ করছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। আগামী অক্টোবরেই দেশটি চালু করতে যাচ্ছে নিজেদের প্রথম ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট, ডেমস লিগ টি-20। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের SACF অনুমোদন পাওয়া এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া, তবে এখনো বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলা তারকাদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে ক্রীড়াঙ্গনে বড় ধরনের বিনিয়োগ করে আলোচনায় এসেছে সৌদি আরব। ফুটবল, টেনিস, বক্সিং এর পর এবার দেশটি ক্রিকেটেও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। গত 3 বছর ধরেই গুঞ্জন ছিল, আইপিএল এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় কোনো টি-20 লিগ চালু করতে পারে সৌদি আরব। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও গত বছর গ্র্যান্ড স্লাম ধরনের বৈশ্বিক টি-20 সার্কিটে সৌদি বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছিল। এবারে বিনোদন সংবাদ। দীর্ঘ বিরতির পর আবারও ফুটবলের মঞ্চে ফিরছেন শাকিরা। এই প্রত্যাবর্তন যেন শুধু একজন গায়িকার ফিরে আসা নয়, বরং একটি বৈশ্বিক স্মৃতির পুনর্জন্ম। কারণ ফুটবল আর শাকিরা, এই 2 নাম অন্তত 2 দশক ধরে একে অন্যের সঙ্গে জড়িয়ে গেছে আবেগের অদৃশ্য অথচ অবিচ্ছেদ্য বন্ধনে। কেউ পুরনো বিশ্বকাপের ভিডিও শেয়ার করছেন, কেউ লিখছেন, ফুটবলের আসল উৎসব তখনই শুরু হয় যখন শাকিরা গান করেন। টুইটার ও ইনস্টাগ্রামে শাকিরা ট্রেন্ডিং এ উঠে এসেছে। হয়তো এই কারণেই তার প্রত্যাবর্তনকে শুধু একটি সঙ্গীত পরিবেশনা হিসেবে দেখছেন না অনেকেই, বরং এটি যেন সময়কে উল্টো পথে হাঁটিয়ে নিয়ে যাওয়ার এক আয়োজন, যেখানে আবারও রাত জেগে খেলা দেখা হবে, গোল হলে চিৎকার উঠবে,
বন্ধুরা একসঙ্গে দল বেঁধে ফুটবল খেলার আশ মেটাবে, আর কোথাও না কোথাও বাজবে শাকিরার কণ্ঠ। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।